আজ আমরা পরমাণুর গঠন অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব এবং এই পরমাণুর গঠন থেকে কী ধরনের প্রশ্ন রেলের বিগত বছরে এসেছে সেগুলো আমরা একে একে আলোচনা করব। প্রথম প্রশ্ন চলো, পরমাণু গঠনের প্রথম প্রশ্ন, চ্যাডউইক কোন উপপরমাণু কণা আবিষ্কার করেন? দেখো পরমাণু কী জিনিস, পরমাণুর এখানে থেকে একটা ছবি দেখানো হচ্ছে, এই ভেতরে পরমাণুর ভেতরে এই দুটো জিনিস থাকে, একটা বলা হচ্ছে নিউট্রন এবং একটা বলা হচ্ছে প্রোটন, এবং তাকে কেন্দ্র করে বাইরে ইলেকট্রন এইভাবে মুভ করতে থাকে, কেন্দ্র করে এইভাবে ঘুরবে। তাহলে কোশ্চেনটাতে কি বলছে যে পরমাণু তাহলে কী কী থাকলো, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটে অবপরমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। তাহলে দেখো বলছে চ্যাডউইক কোন উপপরমাণবিক কণা আবিষ্কার করেন, তাহলে তার আগে আমাদের জানতে হবে এই প্রোটন কে আবিষ্কার করেন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড বুঝে, রাদারফোর্ড। যদি রাদারফোর্ড অপশান আমরা না পাই পরীক্ষাতে, তাহলে রাদারফোর্ড না থেকে এটা গোল্ডস্টাইনও কিন্তু থাকতে পারে, গোল্ডস্টাইন অথবা রাদারফোর্ড। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন আবিষ্কার করেন ইলেকট্রন। নিউরন কে আবিষ্কার করেন? দেখো নিউরন কিন্তু কোনো কণা নয়, নিউরন কি, এটা হচ্ছে দীর্ঘতম কোষ, এবং নিউরনকে আমরা ন্যাচারালি স্নায়ু কোষ বলি। তাহলে দীর্ঘতম স্নায়ু কোষের নাম হলো নিউরন। হলো অপশান ডিতে আছে কি, নিউট্রনকে আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেন হচ্ছে চ্যাডউইক বা স্যাডউইক। তাহলে এইটা হবে উত্তর, অপশান ডি। হলো নেক্সট প্রশ্ন চলো, 2 নম্বর প্রশ্ন বলছে ইলেকট্রন কে আবিষ্কার করেন? দেখো আগের প্রশ্নে অলরেডি বলে দেওয়া হয়েছে যে ইলেকট্রন কে আবিষ্কার করেন। ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। অপশান সিতে আছে অ্যালবার্ট আইনস্টাইন কি আবিষ্কার করেছিলেন? তিনি হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছিলেন, থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্ব ওনার আবিষ্কার করা। এ প্রসঙ্গে বলে রাখি যে এই আইনস্টাইন কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া ইনার আবিষ্কার। ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু ইনারই আবিষ্কার, আর আইনস্টাইনের। এবং এই ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করার জন্য উনি কিন্তু নোবেল পান। খুব কেয়ারফুলি অ্যান্সারটা দিতে হবে, রেলে বেশ কয়েকবার এসেছে যে আইনস্টাইন কোন সাবজেক্টের পরে কোন বিষয়ের জন্য নোবেল পান। থিওরি অফ রিলেটিভিটি এটা কিন্তু মোটেই হবে না। থিওরি অফ রিলেটিভিটির জন্য তিনি পপুলার, ঠিক আছে, তিনি বিখ্যাত, কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করার জন্যই কিন্তু তিনি নোবেল পান। নেক্সট হলো অপশান ডিতে আছে আর্নেস্ট রাদারফোর্ড। বললাম যে আর্নেস্ট রাদারফোর্ড ইনি কী আবিষ্কার করেন? প্রোটন আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। তাহলে এক্ষেত্রে কোশ্চেনটা ছিল ইলেকট্রনকে আবিষ্কার করেন, সেটা হচ্ছে বি, জে জে থমসন। এবং ইলেকট্রনকে আমরা ছোটো হাতের ই দ্বারা প্রকাশ করব, -E0 এইভাবে প্রকাশ করতে হয়। এখানে দেখো বেশ কিছু ইলেকট্রনের সিম্বল দেওয়া হয়েছে, যে ইলেকট্রনগুলো ইতস্ততভাবে তারা মুভ করছে, কোনো পরমাণুর মধ্যে, বিশেষ করে কোনো মেটালের মধ্যে ইলেকট্রনগুলো কোনো একটা নির্দিষ্ট গতিপথে মুভ করতে থাকে। যখন নির্দিষ্ট দিকে মুভ করে ঠিক তার উল্টো দিকে ধরা হয় কি, যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে ইলেকট্রনের মুভমেন্টটা এখানে এভাবে দেখানো হচ্ছে, এবং ইলেকট্রনকে অবশ্যই একটা E- দ্বারা ডিনোট করতে হয়, ঠিক আছে। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পরমাণুর উপপরমাণু কণা নয়? প্রথম প্রশ্ন রয়েছে, অপশান রয়েছে জেনন, নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন। তাহলে প্রথমে আছে জেননটা কি? জেনন তো কণাই নয়, জেনন হচ্ছে একটা গ্যাস। কি গ্যাস? জেনন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে জেনন, ইনঅ্যাক্টিভ গ্যাস হচ্ছে জেনন। এছাড়া আরও কিছু আমরা ইনঅ্যাক্টিভ গ্যাস পড়েছি, সেগুলো কি? হিলিয়াম আছে, নিয়ন, জেনন, ক্রিপ্টন, রেডন, এগুলো মোটামুটি নিষ্ক্রিয় গ্যাস। তার মধ্যে অপশান এখানে জেনন দিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে একটা বলি, এই জেননকে কিন্তু স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, হলো অপশান বিতে আছে নিউট্রন কি? অবশ্যই উপপরমাণু কণা,
বা সাব অ্যাটমিক পার্টিকেল, প্রোটনটাও তাই, ইলেকট্রনও তাই, এবং তিনটি হচ্ছে স্টেবল। ঠিক আছে, তাহলে জেনান উত্তর হবে কি অপশান এ, এটা কিন্তু কণা না, এটা হচ্ছে একটা গ্যাস। নেক্সট চলো, পরমাণু শব্দটি কে আবিষ্কার করেন? দেখো, বহু প্রাচীন কাল থেকেই মানুষের ধারণা যে কোনো একটা পদার্থ কী কী দ্বারা গঠিত, এবং পদার্থকে ভাঙলেই বা আমরা কী পেতে পারি, এটা বহুদিন আগে থেকেই মানুষের একটা কৌতূহল। বহুকাল আগে ভারতীয় দার্শনিক, মোটামুটি খ্রিস্টের জন্মের 500 বছর আগে ভারতীয় দার্শনিক ঋষি কনাদ, ইনি বলেন যে পদার্থের ক্ষুদ্রতম যে মানে পদার্থকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এখানে দেখো বেশ কিছু, ধরো এটা ধরো যদি মনে করি পদার্থ, এইটাকে ভাঙলে এরকম ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাচ্ছে। এটা উনি বললেন যে কোনো একটা পদার্থকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। এনাকে সাপোর্ট করে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বললেন যে এই কণার যা বলেছে একদমই সত্য, যে কোনো পরমাণুকে কোনো পদার্থকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আর ভাঙা যায় না। গ্রিক ভাষায় যেগুলোকে ভাঙা যায় না তাকে বলা হয় তাদের ভাষায় অ্যাটম। অ্যাটম কথার অর্থ হচ্ছে যা ভাঙা যায় না বা যা ছেঁড়া যায় না। এই জন্য তিনি এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম দিলেন অ্যাটম বা পরমাণু। তাহলে এখানে বলছেন পরমাণু শব্দটা কে আবিষ্কার করেন, মানে কে নামকরণ করেন পরমাণু শব্দটা। তাহলে কে নামকরণ করলেন? অপশান ডি, ডেমোক্রিটাস। হলো। তার আগে দেখো অপশান কী আছে, সিতে একটা আছে ল্যাভোইশিয়ার বলে একটা আছে নাম। ঠিক আছে, ল্যাভোইশিয়ার কী করেছেন, এনার একটা ইয়ে আছে, থিওরি আছে, যেটা হচ্ছে ল অফ কনজারভেশন থিওরি বা ল অফ কনজারভেশন, মানে ভরের সংরক্ষণ সূত্র হচ্ছে ল্যাভোইশিয়ারের দেওয়া। হলো। জন ডাল্টন কি করে, যেটা বলছিলাম যে পদার্থ কী কী কণা দ্বারা গঠিত, সে ডেমোক্রিটাস নাম দিলেন, যে এটা অ্যাটম নাম দিলেন। বহুকাল পরে মোটামুটি 1808 সালের দিকে, 1808, জন ডাল্টন পরমাণুর একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা তিনি কিন্তু দিলেন, যে পরমাণুর বেশিরভাগ স্থানই কী বললো, যে বেশিরভাগ মানে পরমাণু সলিড, অ্যাকচুয়ালি পরমাণু সলিড বা কোনো ফাঁকা নেই, পুরো সলিড এরকম বললো। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে পরমাণু ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া গেছে। তিনি আরও বললেন যে এটা অবিভাজ্য, মানে ভাঙা যায় না। যাই হোক, এরকম বেশ কিছু ওনার থিওরি দিয়েছিলেন। এই জন্য জন ডাল্টনকে বলা হয় পরমাণুবাদের জনক। হয়েছে, যদিও যে থিওরিগুলো দিয়েছিল পরবর্তীকালে সবগুলোই ভুল প্রমাণিত হয়েছিল, তবুও তিনি পরমাণু সম্পর্কে প্রথম সুনির্দিষ্ট একটা ধারণা জনসমক্ষে প্রকাশ করেন। এজন্যই তাকে কিন্তু পরমাণুবাদের জনক বলা হয়। নেক্সট হলো পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন রয়েছে কি, নিচের কোন কণার ধনাত্মক চার্জ আছে? ধনাত্মক চার্জ দেখো, নিউট্রন নামের সঙ্গে খুব সুন্দর মিল আছে। নিউট্রন হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে নিস্তড়িত, যার তড়িৎই নেই। তাহলে তড়িৎ যার নেই, তার মধ্যে চার্জ কত আছে? চার্জ হচ্ছে 0 কুলম্ব। এখানে দেখো আমি একটা কথা বলছি, কুলম্ব মানে সি দ্বারা প্রকাশ করা হয়। চার্জের একক, চার্জ বা আধানের একক হচ্ছে কুলম্ব। তাহলে নিউট্রন মানে নিউট্রাল মানে নিস্তড়িত মানে তড়িৎই নেই, তার মানে তার শূন্য আছে, তার মানে 0 কুলম্ব হচ্ছে নিউটনের চার্জ। পরে বলছে অপশান বিতে আছে প্রোটন হচ্ছে পজিটিভ, নামের সঙ্গে মিল আছে, প্রোটন হচ্ছে পজিটিভ, দেখো মিল থাকবে আর কি। হলো। আচ্ছা, ইলেকট্রন হবে নেগেটিভ, হচ্ছে নেগেটিভ। ক্রিপ্টন কী জিনিস? ক্রিপ্টন এরকম কণার মধ্যেই পড়ে না। আর তোকে আমরা বলছিলাম যে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো, সেগুলো কি হিলিয়াম, নিয়ন, জেনন, ক্রিপ্টন, রেডন, এই যে ক্রিপ্টন বললাম, তাহলে সেই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এটা কোনো কণা না, তাহলে এর কোনো চার্জের সব ব্যাপার নেই। তাহলে প্রোটন আর ইলেকট্রন। আচ্ছা, চার্জের মান কত? দেখো, ইলেকট্রনের চার্জটা প্রচণ্ড পরীক্ষায় আসে। ইলেকট্রনের চার্জ কত? -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের চার্জ কত? তাহলে পুরো সেম চার্জ হবে, এই চার্জটাই হবে, শুধুমাত্র এই নেগেটিভের জায়গায় পজিটিভ রেখে দাও। তাহলে পজিটিভ 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে প্রোটনের চার্জ। নিউটনের চার্জ কত? অলরেডি বলে দিয়েছি যে 0। নিউটন নিউট্রাল, তাহলে এটা 0 হবে। হলো। তাহলে এখানে বলছে ধনাত্মক চার্জ কোনটা? ধনাত্মক অলরেডি বললাম পজিটিভ একমাত্র এটাতেই আছে প্লাস, তাহলে উত্তর হবে কিন্তু বি হবে সঠিক উত্তর। হলো। দেখো, এখানে গ্রিক শব্দ একটা কথা বলে আর কি, এখানে যে গ্রিক শব্দ ইলেকট্রন
ইলেকট্রন, TRON, এখানে কিন্তু কে হবে, সি দিইনি, ইলেকট্রন। এই গ্রিক শব্দ ইলেকট্রনের কথার অর্থ হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে এখানে ধনাত্মক তো হবে না, যে ঋণাত্মক হচ্ছে ইলেকট্রন, এই জন্য ইলেকট্রনকে মানে ঋণাত্মক বলা হয়। হয়েছে, নেক্সট চলো। নিউট্রনবিহীন পরমাণু হলো, সব পরমাণুতেই কিন্তু নিউট্রন থাকে। মেনলি পরমাণুতে তিনটে কণা থাকে, কি কি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই তিনটে কণা থাকবেই থাকবে। শুধুমাত্র একটা পরমাণু আছে যার মধ্যে কোনো নিউট্রন কণা নেই, সেটা কি, সাধারণ হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে। আইসোটোপ কি জিনিস, আইসোটোপ বলে রাখি, হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে তিনটে, 1H1, 1H2 আর 1H3। উপরেরগুলোকে বলা হয় ভর সংখ্যা বা মাস নাম্বার, নিচেরগুলোকে বলা হয় অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এই ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। ধরো কোনো একটা পরমাণুকে আমি যদি এক্স দ্বারা ডিনোট করি, উপরে লিখবো হচ্ছে এ হচ্ছে ভর সংখ্যা, এটাকে বলবো হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা পরীক্ষায় এটা এসেছে অলরেডি, যে ভর সংখ্যাকে মানে কোন লেটার দ্বারা বা অ্যালফাবেট দ্বারা প্রকাশ করা হয় আর কি, অপশান এ দ্বারা। আর পরমাণু ক্রমাঙ্ককে কী দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। তাহলে A to Z, পরমাণু ক্রমাঙ্ককে জেড দ্বারা, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা মানে কি, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। আর পরমাণু ক্রমাঙ্ক, এটাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, বা ইংলিশে বলে অ্যাটমিক নাম্বার। এটাকে আমরা কি বলি, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে যে কটা প্রোটন থাকে তার সংখ্যাকে বোঝায়। প্রোটন পরমাণুর কেন্দ্রে থাকে, যতগুলো কেন্দ্রের মধ্যে প্রোটন থাকে ঠিক সমসংখ্যক ইলেকট্রন তার বাইরে ঘুরতে থাকে। তাহলে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন থাকবে। তাহলে প্রোটন যে মোট সংখ্যা, তার থেকে যদি আমি এই প্রোটনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা নিউট্রন পাবো। তাহলে এখানে দেখো এই পরমাণুটাতে টোটাল প্রোটন সংখ্যা কত আছে, মানে ভর সংখ্যা কত আছে, 2। তার থেকে যদি আমি 1 বাদ দিই, মানে নিচেরটা কি, নিচেরটা হচ্ছে প্রোটন, এটার মধ্যে কত আছে, প্রোটন আর নিউট্রন মিলে মোট আছে 2। তাহলে 2 থেকে যদি একটা বাদ দিই তাহলে আমি কী পাবো, একটা পাবো নিউট্রন আর একটা পাবো ইলেকট্রন। কিন্তু এই পরমাণুটার ক্ষেত্রে দেখো, যেটাকে আমরা বলি প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, প্রথমটার নাম প্রোটিয়াম, তারপরে ডয়টেরিয়াম, তারপরে টিট্রিয়াম বা ট্রাইটিয়াম। এই প্রোটিয়াম থেকে বা সাধারণ হাইড্রোজেন থেকে যদি 1 থেকে 1 বাদ দিয়ে দিই তাহলে এটা তো প্রোটন, এটা প্রোটন প্লাস নিউট্রন, তাহলে প্রোটন তো একাই 1 হয়ে গেল, তাহলে নিউট্রন কত থাকবে, অবশ্যই 0। তাহলে এটাই নিউট্রন নেই, কিন্তু সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামে কোনো নিউট্রন নেই। তাহলে উত্তর কী হবে, নিউট্রনবিহীন পরমাণুর নাম কি, সেটা হচ্ছে অবশ্যই হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে, সাধারণ হাইড্রোজেনের মধ্যে কোনো প্রোটন নেই, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট হলো 7 নম্বর প্রশ্ন, ইলেকট্রনের ঋণাত্মক চার্জের মান কত। আরটুকে আমরা শিখলাম যে ইলেকট্রনের চার্জের মান কত, 1.602 10⁻⁻19। 602টা নেই, 1.6 × 10⁻⁻19, অপশান ডি হবে সঠিক উত্তর। আচ্ছা বলো দেখি, ইলেকট্রনের চার্জকে নির্ণয় করেন। ইলেকট্রনের চার্জ কিন্তু মানে ইলেকট্রন আবিষ্কার করেন থমসন, শুধু ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। কিন্তু আমি বললাম যে ইলেকট্রনের চার্জটা কে নির্ণয় করেন, ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন বিজ্ঞানী মিলিকান আবিষ্কার করেন ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, সে তার মাধ্যমে তিনি ইলেকট্রনের চার্জটা নির্ণয় করেন। আচ্ছা বলো যে ইলেকট্রনের নামকরণটা কে করেন। ইলেকট্রনের নামকরণ কিন্তু থমসন করেনি, ইলেকট্রনের নামকরণ করেছিলেন স্টোনি। হলো, তাহলে এখানে বেশ কয়েকটা টপিক পেলাম আমরা, যে ইলেকট্রন আবিষ্কার করেন থমসন, ইলেকট্রনের নামকরণ করেন স্টোনি, কিন্তু ইলেকট্রনের চার্জটা নির্ণয় করেন মিলিকান। হলো, নেক্সট চলো 8 নম্বর প্রশ্ন, বলছে ইলেকট্রনের সমতুল্য বিরোধী কণাকে কি বলা হয়। ইলেকট্রনের সমতুল্য, দেখো এখানে অপশান আছে নিউট্রন, প্রোটন, অ্যান্টি ইলেকট্রন আর পজিট্রন। উত্তর কিন্তু খুব সোজা, ইলেকট্রনের সমতুল্য বিরোধী কণা। তাহলে বিরোধী কণা মানে কি, ইলেকট্রন তো নেগেটিভ, তার মানে এটা পজিটিভ হবে, বিরোধী মানে, তাহলে এটাকে পজিটিভ ইলেকট্রন বলা হয়। কি বলা হয়, পজিটিভ ইলেকট্রন। হলো, তাহলে পজিটিভ ইলেকট্রনকে সংক্ষেপে বলা হয় পজিট্রন। ঠিক আছে, পজিট্রন দেখো কোনটা অপশান আছে, অপশান ডি। তাহলে ইলেকট্রনের সমতুল্য বিরোধী কণা হচ্ছে
পজিটিভ ইলেকট্রন বা পজিট্রন। অপশান ডি হবে সঠিক উত্তর। পজিট্রন কে আবিষ্কার করেন? পজিট্রন আবিষ্কার করেন অ্যান্ডারসন। আবিষ্কার করেন অ্যান্ডারসন। ইনি। বাকিগুলো অলরেডি আমরা আলোচনা করেছি। নেক্সট চলো, একটি পরমাণুর নিউক্লিয়াসে পাওয়া যায় কি? দেখো পরমাণুর ভিতরে পরমাণু, এই যদি আমরা পরমাণু ধরি, এই পরমাণুর মধ্যে কে কে থাকে? প্রোটন এবং নিউট্রন। এর বাইরে ঘুরছে কে? এটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অনবরত মানে ঘুরতে থাকছে। এটা কক্ষপথ বলে, এটা প্রথম কক্ষপথ, তারপরে দ্বিতীয় কক্ষপথ, এরকমভাবে আছে। এটা হলো এরকমভাবে ইলেকট্রনগুলো ঘুরছে। এখানে দ্বিতীয় কক্ষপথে 8টা থাকবে, প্রথমটাতে 2টো থাকবে, তারও রুলস আছে, 2n² রুল, ঠিক আছে? তাহলে প্রোটন নিউট্রন প্রোটনে অনবরত কনভার্ট হতে থাকছে। তাহলে এই পরমাণু নিউক্লিয়াসে কে কে থাকছে? দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক। তাহলে কেন্দ্রকের মধ্যে কে কে আছে? প্রোটন আর নিউট্রন। তাহলে উত্তর কী হবে? প্রোটন এবং নিউট্রন হবে সঠিক উত্তর, অপশান ডি। ইলেকট্রন কোথায় থাকবে? পরমাণুর বাইরের কক্ষে। এটা আউটার সেলে থাকে পরমাণুর ইলেকট্রন। এটা আউটার সেলে, বাইরে যেটা করে শুধু ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে কিন্তু ইলেকট্রন থাকবে না। পরমাণুর বাইরে থাকবে ইলেকট্রন, ভিতরে থাকবে কি? প্রোটন আর নিউট্রন। হলো। দেখো এই যে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে কী বলা হয়? মোট সংখ্যাকে কী বলে? ভর সংখ্যা। আরটাকে আমরা বললাম এটাকে বলে ভর সংখ্যা বা মাস নাম্বার, যেটাকে এ দ্বারা ডিনোট করতে হয়, এ দ্বারা। হলো। কিন্তু প্রোটন এবং নিউট্রনকে একত্রে কী বলে? একত্রে বলে নিউক্লিয়ন। তার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলে নিউক্লিয়ন, কিন্তু মোট সংখ্যাটাকে বলে কি? ভর সংখ্যা। নেক্সট হলো পরের পয়েন্ট, 10 নম্বর প্রশ্ন। সাধারণত একটি পরমাণুর নিউক্লিয়াস ড্যাশ নিয়ে গঠিত। পরমাণু নিউক্লিয়াস কী থাকে? আরটাকে বলছিলাম যে দেখো এখানে একটা ছবি দেখানো হচ্ছে যে আলফা রশ্মিগুলো এইভাবে আসছে, এসে একটা পয়েন্টের মধ্যে দিয়ে এসে এখানে পড়ছে এবং এখানে বিভিন্ন স্পট তৈরি করছে। এখানে দেখো গ্লো তৈরি হয়েছে। কী জিনিসটা? বহুকাল আগে রাদারফোর্ড এই পরীক্ষাটা করেছিল, ঠিক আছে? এটা হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বলা হয় এটাকে। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করেছিল কে? রাদারফোর্ড। কী জিনিস এটা? এখান থেকে দেখো যে কণাগুলো আসছে সেটা হচ্ছে আলফা রশ্মি চালনা করেছিল। আলফা রশ্মি চালনা করে এটা একটা পাতলা সোনার একটা প্লেট বা নেওয়া হয়েছিল আর কি। যেটা সোনা নেওয়া হওয়ার কারণটা কি? কারণ সোনাকে সব থেকে পাতলা করা যায়, অন্য কোনো ধাতু নিলে সেটা ভেঙে যাবে বা চির ধরবে, কিন্তু সোনাকে একদম পাতলা করা যায়। মোটামুটি 0.03 মিলিমিটার বেদের একটা মানে এরকম পুরুর একটা সোনার পাতলা প্লেট আকারে নেওয়া হয়েছিল, যার মধ্যে এই আলফা রশ্মি চালনা করে দেখা গেছে যে বেশিরভাগ আলফা রশ্মি চলে যাচ্ছে ইজিলি, কিছু কয়েকটা একটু বাঁক নিয়ে এরকম বেঁকে চলে আসছে। এবং এই রশ্মির মধ্যে দেখা যাচ্ছে যে এইখানে দেখো এই যে সবুজ অংশটা রয়েছে, এটা একটা কোটিং দেওয়া হয়েছিল এই মানে এই প্লেটটার মধ্যে, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের কোটিং, ZNS, জিঙ্ক সালফাইড। এইখানে এসে কী করলো? বিভিন্ন স্পট তৈরি করছিল। রাদারফোর্ড দেখলো যে মোটামুটি সবই তো চলে আসছে, পাতলা এই সোনার যে পাতটা সেটা ভেদ করে চলে আসছে। মোটামুটি 12,000 এরকমভাবে রশ্মির মধ্যে বা 12,000 কণার মধ্যে মাত্র একটা কণা কী করছে? উল্টো দিকে ব্যাক করে চলে আসছে। তখন তিনি দেখলেন যে এই উল্টো দিকে ব্যাক করার কারণটা কী? তাহলে নিশ্চয়ই এমন কিছু আছে যাতে এ বাধাপ্রাপ্ত হচ্ছে। তখন উনি একটা নাম দিলেন যে ভিতরে যে এমন একটা সেন্টার আছে যেখানে সমস্ত পরমাণুর ভর কেন্দ্রীভূত আছে, সমস্ত চার্জ তাতে কেন্দ্রীভূত আছে। তখন তিনি তার নাম দিলেন সেটা নিউক্লিয়াস বা কেন্দ্রক। তাহলে বলো যে নিউক্লিয়াস বা কেন্দ্রক কে আবিষ্কার করেছিলেন? রাদারফোর্ড। রাদারফোর্ডই তো গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করেছিল, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করলেন রাদারফোর্ড। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকলো? প্রোটন আর নিউট্রন। আর ইলেকট্রন কী করে? তাকে বেস করে বাইরের কক্ষপথে ঘোরে। তাহলে এখানে কী হবে? যে পরমাণু নিউক্লিয়াসটা কী নিয়ে গঠিত? সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। এটা হবে সঠিক উত্তর, অপশান এ। আমরা আরেকটাকে বললাম যে প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। এটা কিন্তু নিউক্লিয়নও অপশান থাকতে পারে। নেক্সট হলো পরবর্তী প্রশ্ন, পরমাণু পদার্থবিদ্যার জনক কাকে বলা হয়? দেখো পরমাণু পদার্থবিদ্যা অ্যাটমিক ফিজিক্সের জনক। শুধু যদি বলতো যে পরমাণুর জনককে, শুধু পরমাণুর জনক, এটা কী হবে? জন ডাল্টন। 1808 সালে প্রথম উনি ব্যাখ্যা করলো। তাহলে শুধু পরমাণুর জনক জন ডাল্টন,
কিন্তু এখানে বলা হচ্ছে পরমাণু পদার্থবিদ্যার জনক। কী হবে? এটা হবে উত্তর বি, রাদারফোর্ড। ঠিক আছে। অপশান সিতে আছে জে জে থমসন। এখানে দেখো থমসন কী আবিষ্কার করে? থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিল। এই ইলেকট্রন আবিষ্কার করার আগে তিনি একটা মডেল দিয়েছিলেন, সেই মডেলের নাম পাম পুডিং মডেল। পাম পুডিং মডেল। ঠিক আছে। পরমাণু সম্পর্কিত বিভিন্ন মডেল এসেছে বিভিন্ন সময়, সেই মডেলটার নাম উনি নাম দিলেন পাম পুডিং মডেল। অ্যাকচুয়ালি পাম পুডিং মডেল জিনিসটা কি? পাম পুডিং মডেলটা অ্যাকচুয়ালি একটা কেকের মতো এরকম, যার বেশিরভাগটাই কেক, তার মধ্যে কিছু কিছু এরকম কিশমিশের মতো দানা রয়ে গেছে। তিনি এই কিশমিশের যে দানাগুলো, এগুলোকে উনি ধরলেন যেটা এগুলো একটা ইলেকট্রন, এগুলো হচ্ছে একটা ইলেকট্রন, প্রত্যেকটা যে পয়েন্টগুলো যেগুলো দেওয়া হয়েছে সেটা ইলেকট্রন। বাকি যে কিশমিশের যে সাদা অংশ বা ধরো যে বাকি যে অংশগুলো সেটা হচ্ছে পজিটিভ। তাহলে এই বাকি অংশগুলোকে তিনি পজিটিভ ধরে চিন্তা করলেন এবং ওই কিশমিশের যে দানাগুলো সেগুলো তিনি নেগেটিভ ধরে বা ইলেকট্রন ধরে মানে চিন্তা করলেন। এই যে মডেল, এই মডেলটাকে নাম দিয়েছিলেন তিনি পাম পুডিং মডেল। এই মডেলটা আবিষ্কার করেছিলেন কে? জে জে থমসন। হয়েছে। নেক্সট চলো 12 নম্বর প্রশ্ন এবং আজকের এটাই শেষ প্রশ্ন। বস্তুর প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব কে প্রদান করেন? জন মিল্টন, জন ডাল্টন, মেন্ডেল এবং ল্যাভোইশিয়ার। দেখো বস্তুর প্রকৃতি, তখন আমরা বলছিলাম একটু আগে আলোচনা করেছি যে বস্তু কী কী দ্বারা গঠিত, এটা বহুকাল আগে থেকেই আলোচনা হয়ে এসেছে যে বস্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেটা বলেছিলেন যে ভারতীয় দার্শনিক কনাদ। পরবর্তীকালে 1808 সালে এইটাকে এক্সপ্লেনেশন দিয়েছিলেন কে? জন ডাল্টন। তাহলে পথের প্রকৃতি সম্পর্কে, যে বস্তু কী কী দ্বারা গঠিত, তার প্রকৃতি কীরকম, কারা কীভাবে কী বিক্রিয়া করবে সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন কে? জন ডাল্টন। এজন্য এর মৌলিক তথ্য দিয়েছিল কে? জন ডাল্টন। অপশান বি হবে সঠিক উত্তর। এখানে তো প্রথম প্রশ্ন রয়েছে, যে কোশ্চেনটা রয়েছে অপশানে জন মিল্টন। মিল্টন তো বস্তুর প্রকৃতি সম্পর্কের সঙ্গে যুক্তই না, উনি কোনো সায়েন্টিস্টই না, ইনি হচ্ছেন ইংরেজ কবি। তিনি একটা বই লিখেছিলেন, সে বইটির নাম কি? বিখ্যাত বই প্যারাডাইস লস্ট। একটা বিখ্যাত বই ওনার, জন মিল্টনের। ঠিক আছে। অপশান সিতে আছে মেন্ডেল। মেন্ডেলের নাম আমরা কোথায় পড়েছি? আমরা পড়েছি বায়োলজিতে। সেখানে মেন্ডেল হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, যিনি জেনেটিক্সের জনক বা ফাদার অফ জেনেটিক্স বলা হয়, বা বংশগতির জনক বলা হয় কাকে? মেন্ডেলকে, গ্রেগর জোহান মেন্ডেলকে। অপশান ডি আছে ল্যাভোইশিয়ার। ল্যাভোইশিয়ার কিসের সঙ্গে যুক্ত? ভরের সংরক্ষণ সূত্রের সঙ্গে যুক্ত হচ্ছে ল্যাভোইশিয়ার। হলো, তার প্রত্যেকটা মোটামুটি ব্যাখ্যা করা হলো। আজ এই পর্যন্ত। এই ধরনের তোমরা যদি আরও ভিডিও চাও অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানাবে, এবং প্রতিদিন আমরা মোটামুটি রাত 8টার সময় ভিডিও আমরা দিই। এই ধরনের ভিডিওগুলো এই চ্যানেলে তোমরা পাবে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।